ফাঁকা ফ্লাইওভার, দুই পাশে টিমটিমে নিয়ন আলোয় প্রজ্বলিত স্ট্রিট লাইটের সারি। বাম প্রান্তে সুউচ্চ ভবন ছুঁয়ে গিয়েছে আকাশ পর্যন্ত। টাওয়ারের উপর নির্দিষ্ট তালে জ্বলতে নিভতে থাকা লাল নীল সিগন্যাল। গগনে ভাসমান বিমানের পাইলটদের তার নজরে পড়ে সহজেই। রাত্রির নৈশব্দ গুড়িয়ে ফ্লাইওভার বেয়ে সাই সাই করে ছুটে চলেছে বাইক। তার কিছুটা দূরে অনুসরণে বেশ কয়েকটা গাড়ি। একই গতিতে এগোচ্ছে তারক। বায়ু সমুদ্র কেটে পথে তুলেছে পাল। সাধারণ গাড়ি চালকদের কপাল কুঁচকে আসে। একদলা বিরক্তি নিয়ে ভাবে, যত সব বড়লোকদের নষ্ট আওলাদ। মধ্যরাতের ঢাকা শহরের সড়কপথ নিজেদের বাপের রেসিং ট্র্যাক মনে করে। অত্যন্ত দ্রুত এগিয়ে চলেছে নিহাত। স্পিড মিটার নির্দেশ করছে ঘন্টায় ৭৫ কিলোমিটার বেগে ছুটে চলেছে সে। পিছনের গাড়িগুলোর তার নাগাল পেতে বেশ বেগ পেতে হচ্ছে। ভীষণ উপভোগ্য লাগছে বিষয়টি। ফ্লাইওভারের ফাঁকা রাস্তায় ইঞ্জিনের গর্জন তুলে সামিল হওয়া দৌড়পাল্লার প্রতিযোগিতায় এখনও পর্যন্ত বিজয়ীর স্থান তার দখলেই। তার ঠিক পিছনেই বসে আছে আসমান। এক হাতে নিহাদের কাঁধ শক্তভাবে চেপে ধরে রেখেছে, অন্য হাত পকেটে, যেখানে রয়েছে নিজের রিভলভার। অস্ত্রটি এখনও পর্যন্ত ব্যবহার করার প্রয়োজন পড়েনি। খুবই সতর্ক কেবি গ্রুপের অনুসরণকারীগণ। খোলাখুলি আক্রমণ এড়িয়ে আপাতত দ্রুততায় হারাতে চাইছে। সামনেই বাঁক লক্ষ্য করে গতি কিছুটা কমিয়ে আনতে বাধ্য হলো নিহাত। তাতে পিছনের গাড়িগুলো হু হু করে পাগলা ঘোড়ার ন্যায় ছুটে আসলো। কোনো পরোয়া নেই তাদের। যে কোনো মূল্যে পাকড়াও করা দরকার তাদের। ডেসপারেশন ইজ ডিস্ট্রাকশন। মনে মনে হাসল নিহাত। পিছিয়ে পড়ল তার বাইক। অত্যন্ত দ্রুত ছুটে এলো গাড়ি, যেন ধাক্কা দেবে। দক্ষ হাতে হ্যান্ডেল পাকড়ে নিহাত আসমানের উদ্দেশ্যে চেঁচালো, হোল্ড মি টাইট। ততক্ষণে আসমান আন্দাজ করেছে তার পরিকল্পনা। বাহু বাড়িয়ে শক্তভাবে আঁকড়ে ধরল সে নিহাতকে। ফ্লাইওভারের রেলিংয়ের ধার ঘেঁষে গেল নিহাত। নিঃশ্বাস রুদ্ধ করে ফেলল। গাড়ি দুটো কাছাকাছি আসতেই বাঁক কাটল। কঠিন এক ইউটার্ন নিল। বাইক একপাশে হেলে রীতিমতো সড়ক লাগোয়া হয়ে গেল। উদ্দীপ্ত মস্তিষ্ক তবু বজায় রাখল ভারসাম্য। উভয় গাড়ির মধ্যবর্তী সরু ফাঁকা স্থান দিয়ে বেরিয়ে গেল বিদ্যুৎ গতিতে। অপরদিকে গাড়ির হতচকিত ড্রাইভারগণ নিজেদের অজান্তেই একে অপরের কাছে এসে পড়ল মাঝখানের বাইককে চাপা দেওয়ার আশায়। কাল হয়ে দাঁড়ালো তা। সজোরে ধাক্কা খেল গাড়ি দুটি। নিয়ন্ত্রণ হারিয়ে ভন ভন করে ঘুরতে ঘুরতে চাকার আর্তনাদ তুলে রেলিংয়ে আছড়ে পড়ল একটা। গাড়ির বনেটের উপরে জ্বলে উঠল স্ফুলিঙ্গ। দুমড়ে গেল ধাতব শরীরের অর্ধাংশ। এক নজর পিছনের ধোয়া ওঠা ধ্বংসস্তূপের দিকে তাকিয়ে হাসল নিহাত। এক শত্রুর পতন। এবার মহারাজ গাড়ির সৈন্যবাহিনীগুলোর পালা। দল বেঁধে এগিয়ে আসছে মৌমাছির ঝাঁকের মতন। সেদিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে উচ্চকণ্ঠে নিহাত ডাকল, আসমান ভাই, তোমার ফোনে গান আছে? একটা গান ছাড়ো তো। কী গান? ধুমা চালে। পিঠে আসমানের আলতো থাবায় খিলখিল করে হাসতে থাকল নিহাত। পরক্ষণেই হ্যান্ডেল ঘুরিয়ে স্পিড আরও বৃদ্ধি করল। ৭৭-এ গিয়ে ঠেকেছে তা। ভ্রুম। হেলমেট না থাকলে এতক্ষণে নিঃশ্বাস নেওয়া দায় হয়ে যেত। তীব্র গতিতে বায়ুর ঝাপটা পোশাক নাড়িয়ে দিচ্ছে। সমস্ত শরীর হয়ে উঠেছে হিমশীতল। ক্ষিপ্ত গতিতে এগোলো নিহাদের বাইক। রিয়ার ভিউ মিররে এক নজর আসমানের সঙ্গে চোখাচোখি হলো তার। উভয়ই মাথা নেড়ে নীরব সম্মতি জ্ঞাপন করল। বাইকের দলের মাঝখানে ঢুকে পড়ল নিহাত। নিজের একটা হাত বাড়ালো আসমান। পাশের বাইকের আরোহীর গলায় চেপে বসল তার বাহু। অত্যন্ত গতিতে ছুটে আসায় সেই ধাক্কার বেগ এতটাই অধিক হলো যে
বাইক আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। হ্যাচকা টানে তাকে ঠেলে দিতেই পশ্চাৎবেগের আঘাতে নিজের বাইকসহ উল্টে পড়ল সড়কের মাঝেই। অতঃপর বাইকগুলো নিহাদের বাইকের সঙ্গে রেষারেষি শুরু করতে চাইছে, ঘেঁষে এসেছে একেবারে। এতে হিতে বিপরীত ঘটল। সুযোগ গ্রহণ করল আসমান। তড়িৎ গতিতে এক পা উঠিয়ে সিটের গ্যাস পাইপে দাঁড়িয়ে পড়ল। উভয় হাতে সিটে ভর দিয়ে ভারসাম্য রেখে দুই পা আবদ্ধ করে ছুড়ে দিল। পাশের বাইকের শরীরে জোর ধাক্কায় তা মুহূর্তেই হুড়মুড়িয়ে গেল। অপর এক আরোহী নিহাদের বাইকের সঙ্গে একই কাজ করতে গেলে ডান পায়ে তার হেলমেট বরাবর আঘাত হানল আসমান। নিহাদ এক পা তুলে ঠেলে বাইকের ভারসাম্য নষ্ট করল। 1 মিনিটের মধ্যে তিনটে বাইক গড়াগড়ি খেতে থাকলো রাস্তায়। আরোহীগণ ছিটকে গিয়েছে এদিক ওদিক। অপর একটিমাত্র বাইকের সৌভাগ্যবান আরোহী এহেন কীর্তি লক্ষ্য করে গতি কমিয়ে পিছিয়ে পড়ল। এই মানিক জোরের মুখোমুখি হওয়ার মতন গর্ধব সে নয়। প্রফুল্ল ধ্বনি তুলে হাসতে থাকল নিহাদ। ফেটে যাওয়া ঠোঁটে খানিক ব্যথা পেলেও তার প্রফুল্লতায় ভাটা পড়ল না। দৃষ্টিতে ভর করল অদ্ভুত এক আবেগ। মিররে চেয়ে আসমানের দৃষ্টির মোকাবেলা করল সে। আই মিসড দিস ভেরি মাচ। উত্তর করল না আসমান। চোখ সরিয়ে তাকালো বিস্তৃত অসীম আকাশের তারকারাজির পানে। মার্বেল ভবন। আজ একদম কাকডাকা ভোরে নিদ্রাভঙ্গ হয়েছে রোজার। সর্বপ্রথম নিজের দাদুকে দেখে এসেছে সে। স্থিতিশীল তার অবস্থা, ঘুমাচ্ছেন। নিজের হৃদয়ে প্রশান্তি অনুভব করে স্থির হয়েছে রোজা। ফ্রেশ হয়ে কিচেনে এসেছে। সকাল 5:30 বাজে। চারু ঘুমিয়ে রোজার রুমে। মেয়েটা গতকাল নিজের ফ্ল্যাটে ফেরেনি। একসাথে থেকেছে তারা, এত জলদি উঠবে না ভেবে রোজা নিজের জন্য চুলায় চায়ের পাত্র বসালো। পানি ফুটিয়ে 2 চামচ চা পাতা দিল কড়া লিকারের জন্য, সঙ্গে চিনি এবং দুধ। গাঢ় বাদামি বর্ণে চা উতলে এলে একটা কাপে ঢেলে সব কিছু গুছিয়ে রাখল। উষ্ণ চা কিছুটা ঠান্ডা হতে হতে কাচের দেয়ালের পর্দা সরিয়ে দিল। দিবাকরের স্নিগ্ধ রশ্মি চুইয়ে ভেতরে প্রবেশ করতে করতে কাপ হাতে তুলে নিল সে। চুমুক দিয়ে চেয়ে রইল দূর গগন পানে। ভোরের এই সময়টা বড্ড স্নিগ্ধ, যে স্নিগ্ধতায় পুরনো সময়ের গ্লানি ঝেড়ে জেগে ওঠে শহরগুলো। অদ্ভুত অনুভব করায় এই ভোরের আভা মানব হৃদয় উত্থলিত করে তোলে জীবনমুখী চিন্তায়। রোজার আখিজোড়া অনুভবে টলমল। চিন্তার দলেরা তার মস্তিষ্কের নিউরন হতে নিউরন আচ্ছন্ন করে রেখেছে। একটিমাত্র বিষয়বস্তু তাতে, আসমান। আসমানের চেহারা দেখার পর থেকে রোজা কিছুতেই উপেক্ষা করতে পারছে না এমন দানবীয় মানবটির জীবনের আপন ইতিহাস। সে কি আদৌ দানব ছিল, নাকি তাকে দানব হিসেবে তৈরি করা হয়েছে? পৈশাচিক রূপ নিতে বাধ্য করা হয়েছে? কে করেছে? এই সমাজ, কেবি গ্রুপ? তার কপলের দগদগে চিহ্ন কতটা নিগূঢ় যন্ত্রণার সাক্ষী বহন করে চলেছে। একের পর এক নৃশংস খুন। শুধুই কি কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে এসব সাধন করা হয়েছে, নাকি কোনো উদ্দেশ্য নিহিত আছে? যে ইচ্ছা রোজার জীবনে কোনোদিন অনুভূত হয়নি, সেই ইচ্ছা আজ হচ্ছে। একজন পুরুষকে ব্যক্তিগতভাবে জানতে ইচ্ছা হচ্ছে, তাও এমন এক পুরুষকে যার চারিপাশ জুড়ে তুলে দেওয়া রয়েছে সুউচ্চ অনুভূতিহীনতার পাথর দেয়াল। সেই দেয়াল ভেদ করে কোনোদিন অনুভূতি ছোঁয়া কি রোজার পক্ষে সম্ভব হবে? ক্লিক। কাঠপাঞ্চের মৃদু শব্দে রোজার ঘোর কাটল। মাথা ঝাড়া দিল সে। কী ভাবছিল? অনুভূতির ছোঁয়া? কিসের অনুভূতি? তার এবং আসমানের মাঝে যা রয়েছে তা নিতান্তই এক চুক্তি, এর বেশি কিছু নয়। এত উদ্ভট চিন্তাদের আশকারা রোজা কেন দিল?
জোরপূর্বক মস্তিষ্ককে নিয়ন্ত্রণে নিয়ে চায়ের কাপটা টেবিলে রেখে ঘুরে তাকালো রোজা। পেন্টহাউসের দরজা খুলেছে। ভেতরে প্রবেশ করল আসমান, তার অনুসরণে নিহাত। রোজা কিছুটা অবাক হয়ে তাকিয়ে রইল। আসমান এবং নিহাত উভয়কেই কিছুটা অগোছালো দেখাচ্ছে। পোশাক পরিচ্ছেদে ধুলাবালি, নিহাদের কপাল জুড়ে ব্যান্ডেজ, হাতের কবজিতে। আরও কোথাও রয়েছে কিনা তা দেখার উপায় নেই। ঠোঁটের এক কোণ কিছুটা ফুলে কালচে হয়ে রয়েছে। রোজাকে দেখে তারাও কিছুটা বিস্মিত হয়ে তাকালো। কি হয়েছে তোমাদের? চিন্তিত হয়ে এগিয়ে গেল রোজা। বিশ্লেষণে কোনো প্রকার আগ্রহ আসমান প্রদর্শন করল না। নিহাদের দিকে ফিরে চাইল। বিশ্রাম নাও, পরে কথা বলবো। আর কিছু না বলে আসমান সোজা সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। তার চলার পথের দিকে স্তব্ধ হয়ে তাকিয়ে থেকে পরক্ষণে নিহাদের দিকে ফিরল। রোজা ভ্রু উঁচু করে ইশারায় প্রশ্ন ছুড়ল। পাল্টা ভ্রুকুচকে সন্দেহ প্রকাশ করল নিহাত। রোজার প্রশ্ন বুঝতে পারেনি। আপনার এই অবস্থা কেন? কেবি গ্রুপের পাল্লায় পড়েছিলাম ফুলটুসি। বলেই রোজার নাকে তর্জনী ঠেকালো নিহাত। নাক সিটকে দূরে সরে গেল রোজা। তাতে বিনোদিত হয়ে নিহাত হাসতে গেলে ঠোঁটের ব্যথায় কুঁকড়ে গেল। ফোলার উপর হাত বুলিয়ে হলরুমের কাউচে এলিয়ে পড়ল। টি টেবিলের উপর পা দুইখানা তুলে দিয়ে নাড়াতে নাড়াতে আদেশ করল, রেসিং চ্যাম্পিয়নশিপ জিতে এসেছি। এক মগ কফি দাও, একটু মাথার জটটা খুলি। ইস, তুমি কোন বংশের মহারাজ শুনি? আর আমি কি তোমার দাসী হই? এসেই হুকুম করছো। এবার আর আপনি বলে সম্মান প্রদর্শনের বালাই করল না রোজা। তুমিতে এসে ঠেকেছে। তাতে নিহাদের হাসি চওড়া হলো। হাত বাড়িয়ে রোজার জামার হাতার অংশ টেনে ধরে জড়ানো কণ্ঠে বিড়বিড় করল, এই ফুলটুসি, তোমার মতন আমিও কিন্তু এই বাড়ির কয়েকদিনের অতিথি। ওকে? যদি এই নিহাদের আগুনে জ্বলে পুড়ে ছারখার হওয়ার ইচ্ছে না থাকে, তাহলে এক্ষুনি এক মগ কফি হাজির করো চুপচাপ। আর একবার ফুলটুসি বললে ঠোঁটের যে কোণ সুস্থ আছে সেটাতেও কালশিটে ফেলে দেব। নিহাদের কপালে এক আঙ্গুল ছুঁয়ে জোরে ধাক্কা দিল রোজা। তাতে কাউচে হেলান দিতে বাধ্য হলো নিহাদ। অধর তার আবর্তিত হলো বক্রভাবে। নিজের চিবুকে আঙুল ছুঁয়ে রোজার মুখ পানে সরু দৃষ্টিতে চেয়ে শুধালো, হাউ, বাই কিসিং, বাই পাঞ্চিং। কর্ধে ফুঁসতে ফুঁসতে জবাব দিল রোজা, এই ছেলে দেখি ফ্ল্যাটিং করছে। তার প্রতিক্রিয়ায় দারুণ মজা পাচ্ছে নিহাত। আহা ফুলটুসি, এত রাগ করছো কেন? আমি জানি তুমি আমার বদ্দার ডিপোজিট। আসো, একটা ডিল করি। আমাকে এক মগ কফি দাও। বিনিময়ে তোমাকে আমি আজকের রাতের থ্রিলিং স্টোরি শোনাবো। কৌতূহলী রোজার চুক্তিটি পছন্দ হলো, যদিও মুখে স্বীকার করল না। ঝট করে উল্টো ঘুরে এগিয়ে গেল কিচেনের দিকে। কফি মেশিনে পানি ঢেলে কিছুটা উচ্চকণ্ঠে জিজ্ঞেস করল, তুমি এখানে থাকলে আমার দাদু যে তোমাকে কেবিন বয় হিসেবে দেখেছে, তার কি হবে? এক মুহূর্ত ভাবল নিহাত। কাচের দেয়ালের দিকে ফিরে বিড়বিড় করল, ওনাকে বলো যে আমি আসমান ভাইয়ের খালাতো ভাই হই। হ্যাঁ, আমার দাদুকে কি গর্ধব ভাবো যে এত বড় বিজনেসম্যান তার খালাতো ভাই একজন কেবিন বয়? এত্তাল্লাই আইতোয়ারে ফুলটুসি হইদ্দি, মদিষ্টিক হডওয়ারোর। এজন্যই তোমাকে ফুলটুসি বলি, মাথা মোটা কোথাকার। রোজা হতচকিত হয়ে গেল নিহাদের কথা শুনে। তার কণ্ঠে চট্টল্লার ভাষার কিছু শুনবে সেটা সে কল্পনাও করেনি। অদ্ভুত হলেও সত্য, তার সঙ্গে বিষয়টা বেমানান লাগছে না। তবে কি ছেলের বাড়ি চট্টগ্রাম, নাকি এমনিতেই জানে? প্রশ্ন করার সুযোগ রোজা পেল না। এর আগেই আঞ্চলিক ভাষার টান পাল্টে শুদ্ধ ভাষায় নিহাত বলল,
বলবে যে আমি একটা অকর্মার ঢেকি। বাবা মায়ের সাথে রাগারাগি করে বাড়ি ছেড়ে ওই রকম কাজ করতে গিয়েছিলাম। পরে টিকতে না পেরে ভাইয়ের কাছে চলে এসেছি। মাথা দোলালো রোজা। ব্যাখ্যা অপছন্দ হয়নি। দ্রুত হাত চালালো। কাহিনী জানতে তার তর সইছে না আর। সবুজে আবৃত সমগ্র উপত্যকা, দৃষ্টিসীমার আড়ালে থাকা হ্রদের টলটলে পানির সৌন্দর্য অসাধারণ। শীতকালে সেই পানির উপর পুরো বরফের আস্তরণ পড়ে। উপত্যকাও নিজের হরিৎবর্ণ ত্যাগ করে ধারণ করে হিমের শুভ্রতা। তুষারপাত ইউরোপের দেশগুলোতে বহু দেখা হয়েছে, কিন্তু এই কাশ্মীর অঞ্চলের তুষারপাত দেখার বাসনা আজও মেটেনি। অন্তর সেই কামনাও হয়ে উঠেছে তৃষ্ণার্ত। টেবিলের উপর কাঠের তৈরি বাটিতে গরম গরম ধোয়া ওঠা রিগান জোস, লাল মরিচের ঝোলে আবৃত টসটসে ছাগ মাংসের কাশ্মীরি খাবারটি দেখেই অন্তরে লোভ সৃষ্টি হচ্ছে। পাশে আবার উষ্ণ নান। বহু কষ্টে চিত্ত দমন করে মোবাইলের স্ক্রিনের দিকে চেয়ে আছে রাফা কায়সার। আমি কি বলেছি কানে গিয়েছে? ওপাশের বাদশা কায়সারের বক্তব্যে শুধু আনমনে মাথা দোলালো সে। সকাল সকাল নাস্তার সময়ে বাবার ভিডিও কলে যথেষ্ট বিরক্ত সে। জামাইকে নিয়ে দুবাই নয়তো আমেরিকায় চলে যাবে। ভিসার ব্যবস্থা আমি করব, দ্রুত। একবার পিছনে চেয়ে বিছানায় শুয়ে থাকা অনাবৃত পুরুষালী দেহটার দিকে চাইল রাফা। উপর হয়ে শুয়ে আছে গভীর নিদ্রা আচ্ছন্ন। ঘাড় এবং পিঠ জুড়ে লালচে কামড়ের দাগ। হাতের কবজিতেও মৃদু নীলচে দাগ হয়ে গিয়েছে হ্যান্ডকাফের বদৌলতে। গ্লসে উদ্ভাসিত ঠোঁটে সমস্ত পিঠ পর্যবেক্ষণ করল সে। নিজের বাবার কণ্ঠে আবারও ছেদ পড়ল মনোযোগে। কোন দিকে তাকিয়ে আছো রাফা? একটা দীর্ঘশ্বাস ফেলে ফোনের দিকে তাকালো। উফ ড্যাড, তুমি কি তোমার মেয়েকে শান্তিতে হানিমুনটুকু করতে দেবে না নাকি? কি শুরু করেছো এসব বলো তো? আমেরিকা যাওয়ার হলে আগেই যেতাম। আমার পছন্দ কাশ্মীর। আমি এখানে শীতকাল পর্যন্ত থাকব। রাফা, আমি যা বলছি তোমার ভালোর জন্যই। তুমি জানো না এখানে কি শুরু হয়েছে? কি শুরু হয়েছে? জবাব এলো না। বাদশা কায়সারের প্রতিচ্ছবি নিশ্চল রইল। এক মুহূর্ত পর জবাব এলো, তোমার এত জানতে হবে না। তুমি শুধু। শেষ হওয়ার আগে স্ক্রিনে ভেসে ওঠা লাল চিহ্ন চেপে লাইন বিচ্ছিন্ন করে দিল রাফা। ফোন সুইচ অফ করে হ্যান্ডব্যাগে ঢুকিয়ে রাখল। কি সুন্দর রিগান জোস খাওয়ার বাসনা পূরণ করতে যাচ্ছিল, তাতে জল ঢেলে দিল বুড়ো। খাবার ঢাকা দিয়ে রেখে বারান্দায় চলে এলো। ধরালো একটা বেনসন সিগারেট। ঠোঁটে লাগিয়ে ধোঁয়া ছেড়ে নির্মল দৃষ্টিতে চেয়ে রইল দূর উপত্যকার পানে। কি অপরূপ এই প্রকৃতি! মৃদু গোঙানিতে পিছনে ফিরে তাকালো। অর্ধ অনাবৃত পুরুষটি ঘুমের ঘোরে নড়াচড়া করছে। শীত লাগছে উদাম পিঠে। সিগারেট শেষ করে এগিয়ে গেল রাফা। ঠোঁটে মিটমিটে হাসি। বিছানায় বসে কোমল হাতটা ছুঁয়ে দিল পিঠে। স্ততে দেয়ালেশ। কি করছো? আমার স্বামীকে আদর করছি। রাশিয়ানের জবাব ভেসে এলো বাংলাতে। মৃদু হাসি ফুটল পুরুষটির অধরে। কোনো বাধা প্রদান করল না। এই বাঙালি রমণীতে বিলীন সে। রাফা ঝুঁকল। কিছুক্ষণ পূর্বে সিগারেটে পোড়া ঠোঁট ছুঁয়ে দিল ঘাড়ে। মেরুদণ্ড বেয়ে তা নামল পিঠে। ঠোঁটের বদলে বেরিয়ে এলো দাঁত নব্য চিহ্নের সূচনা ঘটাতে। তবুও কোথাও যেন একটা অতৃপ্তি রয়ে গিয়েছে। এই পিঠে বাসনা মিটছে না। দৃষ্টির মাঝে বারংবার ভেসে উঠছে বলিষ্ঠ সেই মাংসপেশি সম্বলিত পিঠ। শুভ্রের চেয়েও শুভ্র ত্বকে আবৃত। শুভ্রতার মাঝে জাগ্রত হওয়ার নীলচে শিরা উপশিরা নজরে পড়ে। শিশুসুলভ চেহারায় অব্যক্ত যান্ত্রিকতার ছোঁয়া। সেই কামনার পিপাসা মেটেনি, আর কোনো দিন মেটানো সম্ভবও নয়।
এই রাশিয়ান তাকে সেই বাঙালিত্বের স্বাদ দিতে সক্ষম হবে না আজীবনেও। ভেবে একটা তপ্ত নিঃশ্বাস বেরিয়ে এলো বুক থেকে। একটা টিস্যু দিয়ে ইউনুস রহমানের মুখ মুছে দিয়ে ওষুধ বের করতে থাকলো রোজা। নাতনির দিকে একদৃষ্টে চেয়ে থাকলেন তিনি। মেয়েটি এত নমনীয় কেন? এতটা স্নিগ্ধ, কোমল আর পবিত্র আর কেউ হয়? নার্স থাকা সত্ত্বেও প্রায়ই তার যত্ন আত্মীতেই সময় অতিবাহিত করে রোজা। ব্যাপারটা তাকে পীড়া দিচ্ছে। স্বামীর সংসার আবার উচ্ছন্নে ভাসায় নিত? বোধ হয় না। জামাই তাকে একবার দেখতে এসেছিল অসুস্থ হওয়ার পরদিন, যদিও খুব একটা কথাবার্তা হয়নি, তবুও বসেছিল প্রায় 1 ঘন্টা। চুপচাপ রোজার কাজ দেখে গিয়েছে। এই নাও দাদু, এটা খেয়ে নাও লক্ষ্মী ছেলের মতন। ইউনুস রহমান হেসে ওষুধ সেবন করলেন। তাকে বিছানায় শুয়ে দিয়ে চাদর তুলে দিল রোজা। কপালে হাত বোলাতে বোলাতে তিনি প্রশ্ন করলেন হঠাৎ, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব চড়ুই, রাগ করবে না তো? হাসল রোজা। তোমার সাথে রাগ? তাও আমি? দাদু, কবে থেকে এত পর হলাম আমি তোমার? ইউনুস মাথা নাড়লেন, কাষ্ঠ হাসি হাসলেন। পরক্ষণেই খানিক উদাস হয়ে পড়লেন। জামাই, ওর কি কোনো সমস্যা আছে? রোজা এক মুহূর্তের জন্য থমকে গেল। সত্যি বলতেই প্রশ্নটি সে শুরু থেকেই আশা করছিল। ইউনুস এতদিন পর সেটা করেছেন। মৃদু হাসল রোজা। আর চোখে খেয়াল করল নার্সও নিজের কাজ করতে করতে উদ্গ্রীব হয়ে কান খাড়া করে রেখেছে। কৌতূহলী হওয়া অস্বাভাবিক নয়। সবসময় মাস্ক পরে থাকা কোনো বান্দার সম্পর্কে অন্তরে এমন প্রশ্ন উত্থাপিত হওয়া যথাযথ। দাদুর কপালে হাত রেখে রোজা মিষ্টি কণ্ঠে জানালো, কলেজে থাকতে অ্যাক্সিডেন্ট করেছিল। চোয়ালে আঘাত লেগেছিল গুরুতর। স্থায়ী চিহ্ন রয়ে গিয়েছে। ও। ইউনুসের দৃষ্টি কেমন ঘোলাটে হয়ে উঠল দুশ্চিন্তায়। নিজের কপালে চলতে থাকা রোজার হাতখানা খপ করে ধরে তিনি শুধালেন, এই কারণেই তোমাকে বিয়ে করেনি তো চড়ুই? সত্যি করে বলো, না হলে এমন ঘরের ছেলে কেন আমাদের মতো নিম্নবিত্ত পরিবারের মেয়েকে? দাদু, একদম নয়। না চাইতেও রোজার কণ্ঠ কিছুটা উঁচু হয়ে উঠল। নিজেকে সে নিয়ন্ত্রণ করল তৎক্ষণাৎ। মাথা ঝাঁকিয়ে বলল, নীল অমন ছেলে নয় দাদু। ও আমার পরোয়া করে বলেই বিয়ে করেছে। আর আমিও। ওকে ভালোবাসো? ভালোবাসতে পেরেছ এমন মানুষকে যার চেহারা বিকৃত? দাদুর প্রশ্নে স্থির হয়ে গেল রোজা। কয়েক সেকেন্ড দ্বিধায় ভুগল। অতঃপর বুঝল ইউনুস তাকে পরীক্ষা করছেন। অনুভূতির দোরগোড়ায় আত্মসমর্পণ না করে সে আদতে বিচার বুদ্ধি এবং বিবেক প্রয়োগ করে সিদ্ধান্ত নিয়েছে কিনা পরখ করে দেখতে চাইছেন। রোজার অধরে বিস্তৃত এক হাসির পরিস্ফুটন ঘটল। হালকা নুয়ে সে দাদুর কপালে ঠোঁট ছুঁয়ে বলল, ও আমার চাঁদ দাদু, আমার ভাগ্য আকাশের একমাত্র সুখের চাঁদ। সন্তুষ্ট হলেন ইউনুস রহমান। নাতনিকে টেনে নিলেন আলিঙ্গনে। দাদু নাতনির এহেন আবেগী মুহূর্তে বাদ সাধতে চাইল না নার্স। এগোলো কিচেন থেকে পানি নিয়ে আসতে। রুমের বাইরে পা দিতেই ভূত দেখার মতন করে আঁতকে উঠল। বাড়ির কর্তা দেয়ালে হেলান দিয়ে বুকে হাত ভাঁজ করে দণ্ডায়মান নিশ্চুপে। নার্সের সঙ্গে দৃষ্টি বিনিময় হলো। মাস্কের উপর আঙুল তুলে ইশারায় চুপ থাকার নির্দেশনা দিল। আজ্ঞা পালন করে নার্স নিজের কাজে পা বাড়ালো। অর্ধফাঁক হয়ে থাকা দরজা দিয়ে অভ্যন্তরে দৃষ্টিপাত করল আসমান। সব কিছুই তার কর্ণগোচর হয়েছে। কিছুক্ষণ পর, চারু, ও চারু, তুমি একটা গরু। লাল চুলের বাহারে প্রাণ জলে আহারে। তেজে ভরা শরীর খালকাটা কুমির। হাটে লটক মটক ডাকব নাকি ঘটক। সবার করে ফিন্নি আস্ত শাকচুন্নি। কেবিনের উপর পা ঝুলিয়ে বসে সুরে সুরে গেয়ে চলেছে নিহাত।
পাশেই কিচেনের চুলাতে ফিরনি তৈরি করছে চারুলতা। নিহাত আসমানের পেন্ট হাউসে থাকছে আজ 2 দিন হতে চলল। নিজের বন্ধু হিসেবে পরিচয় দিয়ে কয়েকদিন থাকার ব্যবস্থা সেরেছে আসমান। নিরাপদ জায়গা খুঁজে পেলে নিহাত চলে যাবে। রোজার দাদু অবশ্য এই সম্পর্কে অজ্ঞাত। তিনি জানেন নিহাত আসমানের খালাতো ভাই। 2 দিনের মধ্যেই চারুলতার সঙ্গে তার এক অলিখিত শত্রুতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর পিছনে একটা কাহিনী রয়েছে। সেটা ঠিক কী তা উদ্ঘাটন করা সম্ভব হয়নি রোজার পক্ষে। উভয় বান্দাই এক্ষেত্রে মুখে কুলু পেটেছে। নিহাদের গানে অসহ্য চারুলতা হাতের গরম চামচ ঠেসে ধরার ভয় দেখালে নিহাত লাফিয়ে কেবিনের থেকে নেমে পড়ে। হাসতে হাসতে চারুলতাকে ভেঙচি কেটে এগোতে চাইলেও ক্ষিপ্ত চারুর কনুইয়ের গুঁতো হজম করতে হলো তাকে। এদের আচরণ দেখলে মনে হয় এরা পূর্ব পরিচিত। আসমানকে নিহাত আগে থেকেই চেনে। সেক্ষেত্রে তার বোন চারুকেও চিনতে পারে। হয়তো চারুলতা এই রহস্যের সঙ্গে যুক্ত কোনো না কোনোভাবে। শুধু আচরণে প্রকাশ পেতে দেয় না, ভাবল রোজা। আমি আজকেই ভাইয়াকে বলবো এই অথর্বটাকে তুলে রাস্তায় ফেলে আসতে। হ্যাঁ, তোমার কথায় উঠবোস করে তো বদ্দা। উভয়ের মাঝে তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত ঘটার আগেই রোজা এগিয়ে গেল। নিহাদের টি শার্ট ধরে টেনে কিচেনের বাইরে এনে কাউচে ফেলল। ও ফুলটুসি, সো এগার। হাহ, তোমার এসব বস্তা পচা বক্তব্য বস্তায় ভরে চুপচাপ বসো। ড্রেসিং করিয়ে দিই। আজ 2 দিন হচ্ছে। ডাক্তার নাকি তুমি? পেটে টান না পড়লে তাই হতাম, তেষ্টা জবাব দিল রোজাও। নিহাতকে তাতে দমে যেতে লক্ষ্য করে মিটিমিটি হাসতে থাকলো চারুলতা। যেন কি জিত হাসিল হয়েছে তার। রোজা কিট থেকে অ্যান্টিসেপটিক তুলা আর নতুন ব্যান্ডেজ বের করল। নিহাদের পাশে বসে আগের ব্যান্ডেজ খুলে অ্যান্টিসেপটিক দিয়ে মুছে নিতে থাকলো। দাঁতে দাঁত চেপে যন্ত্রণা সয়ে গেল নিহাত। পর মুহূর্তেই হঠাৎ করে একটা কাণ্ড ঘটালো। শটান রোজার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। বিব্রত রোজা হতবাক হয়ে চেয়ে থাকলো। কিচেন থেকে চারুলতাও। করো করো ফুলটুসি, ভালো লাগছে। একটা ধাক্কা দিয়ে ফেলে দেব। ওঠো। অসুস্থ মানুষের সঙ্গে এরকম করতে পারবে? অন্তরে বাঁধবে না? ছলছল করে উঠল নিহাদের টানা টানা চোখ। কি অদ্ভুত! এ কোন গিরগিটির পাল্লায় পড়া গেল? নিজের অস্বস্তি গোপন রেখে দীর্ঘশ্বাস ফেলল রোজা। দ্রুত হাত চালালো নিহাদের কপালে। আউচ! আস্তে। মানুষ আমি, রোবট না। একদম চুপ। ব্যান্ডেজ সমাপ্ত করেই রোজা ঠেলল নিহাতকে সরার জন্য। সে উঠে দাঁড়াবে, কিন্তু বাঁকা হাসিতে উদ্ভাসিত নিহাত দুষ্টুমি ভরা দৃষ্টিতে তার মুখাবয়বে চেয়ে হঠাৎ হাত বাড়ালো। কাঁধের পাশে ঝুলে থাকা রোজার চুলরাশি টেনে নিয়ে বিড়বিড় করল, ইউ আর সো সুইট মাই ফুলটু। আইক! বাক্যটি সমাপ্ত হওয়ার আগেই নিজের বাহুতে হ্যাঁচকা টানে রোজার কোলে শোয়া থেকে শটান উঠে দাঁড়ালো নিহাত। এতটাই জোরে ছিল সেই টান যে মুখ থুবড়ে পড়তে পড়তে টি টেবিল আঁকড়ে ধরে নিজেকে রক্ষা করল সে। বিস্মিত রোজা খেয়াল করল আসমানকে। স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে নিহাদের দিকে। হোয়াট দ্য হেল ব্রো? সেদিন রাতে ডাক্তারের চেম্বারে ব্যান্ডেজ করার সময় তো তার কোলে উঠতে দেখিনি তোমাকে। আসমানের শীতল কণ্ঠস্বরে নিহাত ঠোঁট গোল করে শীষ বাজালো। ঘাড়ের পিছনে 2 হাত রেখে দৃষ্টি এড়িয়ে বলল, ওটা তো ব্যাটা মানুষ ছিল। আমি সোজাসাপটা মানুষ, বাঁকা পথে হাঁটি না। আসমান রোজার দিকে ফিরল, বলল, ওর ড্রেসিংয়ের দায়িত্ব এরপর থেকে আমার। এইটুকুই। কোনো প্রকার ব্যাখ্যা না দিয়ে সে চলল সিঁড়ির দিকে। নিহাত মিছিমিছি ব্যথিত হওয়ার ভং ধরে পিছু নিল তার। আরে ভাই, এমন জুলুম করো না আমার উপর। তোমার হাত না লোহা,
ওই কোমল হাত রেখে আমি কেন? ঝট করে পিছন ফিরল আসমান। তার নিগুড় কালো দৃষ্টিতে অদ্ভুত এক প্রজ্বলন খেয়াল করল নিহাত, যা মুহূর্তেই তার মজা নেওয়ার ধান্দায় জল ঢেলে দিল। ঢোক গিলে স্থির হয়ে পড়ল সে। সব কিছু নিয়ে মজা করা আমি পছন্দ করি না। স্থির নয়নে চেয়ে থাকল নিহাত। সিঁড়ির ধাপে এক পা রাখতেই তার কণ্ঠ আসমানকে থমকাতে বাধ্য করল। আরিও ঘুরে তাকালো আসমান, বরাবর নিহাদের চোখের দিকে। ওই কৃষ্ণগহ্বর খচিত নয়নে এক ঝাঁক শূন্যতা ব্যতীত আর কিছুই খুঁজে পেল না নিহাত। দ্বিধান্বিত কণ্ঠে সমাপ্ত করল, জেলাস। শূন্যতার মাঝে হঠাৎ এক ক্ষীণ সঞ্চারণ দৃষ্টি এড়াল না নিহাদের। বুকের ভেতর ধক করে উঠল তার। ঢোক গিলল আনমনে।